আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 54। প্রশান্ত মহাসাগরের অন্ধকার গভীরে ফিওনা তলিয়ে গিয়েছে। তার শরীর নিস্তেজ, দুই হাত উপরের দিকে ভাসছে। অতিরিক্ত পানি গলায় ঢুকে গেছে আর অক্সিজেনের অভাবে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গিয়েছে। শূন্য চোখ আর নিথর হাতের মাধ্যমে ফিওনার অস্তিত্ব যেন সমুদ্রের গভীরতায় বিলীন হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক অদ্ভুত দৃশ্য। প্রবল ঝড় শুরু হলো, যেন প্রকৃতি নিজেই কেঁদে উঠছে। আকাশ বিদ্যুতের আলোয় আলোকিত, আর সাগরের উত্তাল ঢেউয়ে ফিওনা। হঠাৎ করে এক বিশাল সবুজ ড্রাগন বিদ্যুতের বেগে আকাশ ছিঁড়ে নিচে নামলো। জ্যাসপার, তার চেহারায় তীব্র ক্ষোভ আর ব্যাকুলতা। ড্রাগন রূপে জ্যাসপার সমুদ্রের গভীর জলে ঝাঁপিয়ে পড়ল। তার ভারী শরীরের কারণে সমুদ্রের জলে এক প্রকার ভূমিকম্পের সৃষ্টি হলো। গভীর জলে ড্রাগনের তীক্ষ্ণ চোখ খুঁজে নিল ফিওনাকে। তার শরীর নিথর, তবে প্রাণের একটা মৃদু স্পন্দন এখনো বাকি। জ্যাসপার তার বিশাল ড্রাগনের পিঠে ফিওনার নিচে স্থির করলো। নিথর মানবীর শরীরটা সে সাবধানে তুলে নিয়ে উপরে উঠতে লাগলো। তার ডানাগুলো বিশাল গতিতে নাড়াচাড়া শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ ভেদ করে আকাশে উড়াল দিল। ঝড় যেন তার পথ ছেড়ে সরে গিয়েছে, এগিয়ে যেতে সাহায্য করছে তাকে। ফিওনাকে নিয়ে জ্যাসপার বেশি দূরে গেল না। সামনেই লুনার দ্বীপ, এক বিরান রহস্যময় স্থানে সে নামলো। এই দ্বীপটিকে ঘিরেছিল সবুজ বৃক্ষ আর নিঃশব্দ প্রকৃতি। তীব্র ঝড়ের মাঝেও এই দ্বীপটি যেন একটি সুরক্ষিত আশ্রয়। জ্যাসপার সাবধানে ফিওনাকে মাটিতে শুয়ে দিল। তার ড্রাগন চোখের কঠিনতা এবার এক গভীর উদ্বেগ ফুটে উঠল। বাতাসে তার নিঃশ্বাসের উত্তাপ ছড়িয়ে পড়ল, যেন পুরো দ্বীপকেই উষ্ণ করে তুলল। ফিওনার মুখের দিকে তাকিয়ে সে কপালে বিশাল ড্রাগনের নরম নখ দিয়ে একবার আলতো করে ছোঁয়া দিল। জ্যাসপার ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরল। তার চেহারা ভেজা, চোখে এক ধরনের আতঙ্ক। ফিওনার নিথর দেহ তার দু হাতে তুলে নিল, বুকের মাঝে জড়িয়ে ধরল। এক হাত দিয়ে ফিওনার মুখ স্পর্শ করলো, আর এক হাত দিয়ে চুল সরিয়ে বারবার ডাকতে লাগলো, ফিওনা, ফিওনা, চোখ খুলো প্লিজ। কিন্তু কোনো সাড়া নেই। ফিওনার নিস্তব্ধ মুখ দেখে জ্যাসপারের বুকের ভিতরটা টুকরো টুকরো হয়ে গেল। তার শক্তি, তার অহংকার সবকিছু যেন এক মুহূর্তে হারিয়ে গেল। জ্যাসপার ফিওনাকে মাটিতে শুয়ে দিল, দ্রুত তার পেটে চাপ দেওয়ার চেষ্টা করলো, সাগরের গিলে ফেলা নোনা পানি বের করতে, কিন্তু কোনো ফল হলো না। আকাশের ঝড়ের গর্জন আর বাতাসের শোষ আওয়াজ যেন তাকে আরো বিচলিত করলো। এক মুহূর্ত দেরি না করে জ্যাসপার ফিওনার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে শ্বাস দিতে লাগলো। সে নিজের সমস্ত শক্তি দিয়ে অক্সিজেন দিতে চাচ্ছে, বারবার ফিওনার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করছে। ফিওনা, প্লিজ রেসপন্স করো। তার কণ্ঠে তীব্র আকুতি। একবার, দুইবার, তিনবার, তবুও ফিওনা রেসপন্স করছে না। জ্যাসপারের সবকিছু যেন থেমে যাওয়ার উপক্রম। তার চোখের কোণে অশ্রু জমে উঠল। ঠিক তখনই ফিওনার শরীর একটু নড়ে উঠল। তার ঠোঁট থেকে হালকা কাশির শব্দ ভেসে আসলো। পানি তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আর সে ধীরে ধীরে চোখ খুলল। হামিংবার্ড। জ্যাসপারের কণ্ঠে আনন্দ আর স্বস্তিতে ভরে উঠল। ফিওনার চোখ খুলতে প্রথমে সবকিছু ঝাপসা লাগলো। দৃষ্টির সামনে সবকিছুই আবছা, কিন্তু একজোড়া উজ্জ্বল সবুজ চোখ যেন তার পুরো পৃথিবীটা দখল করে নিল। ফিওনার মুখে এক প্রকার বিস্ময় খেলে গেল। সে ভালো করে দেখার চেষ্টা করলো। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, তবে চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এক মুহূর্তের মধ্যে জ্যাসপারের মুখায়ব স্পষ্ট হয়ে উঠল তার সামনে। সেই অদ্ভুত সুন্দর মুহূর্ত, তীক্ষ্ণ চোয়াল আর গভীর চোখ, রক্তিম বেগুনি ঠোঁট, ঘাড়ের ড্রাগনের ট্যাটু, সবকিছু যেন একেবারে জলজল করছে। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো, চোখের দৃষ্টিকে আরো পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু তার মনে হলো এই দৃশ্যটা বাস্তব হতে পারে না। তার ঠোঁট ফিসফিস করে উঠল, আমি কি মরে গেছি? জ্যাসপার চুপচাপ তার দিকে তাকিয়েছিল। তার মুখে কোনো আবেগের ঝলক নেই, কিন্তু তার চোখ বলে দিচ্ছে সে কতটা আতঙ্কিত ছিল। ফিওনা নিজের চারপাশে তাকালো। ঝড় থেমে গেছে, তাদের ঘিরে দ্বীপের নির্জনতা আর প্রশান্তি, কিন্তু ফিওনার মনে হলো সে কোনো দুঃস্বপ্নে আটকে গেছে। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি প্রিন্স? এটা কি মৃত্যুর পরের কোনো পৃথিবী নাকি আমি কল্পনা করছি? জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, তুমি বেঁচে আছো ফিওনা, আমি তোমাকে মরতে দেইনি। তার কণ্ঠ দৃঢ়, কিন্তু ফিওনার অবিশ্বাসে মাথা নাড়ল। তার হাত জ্যাসপারের মুখের দিকে বাড়িয়ে দিল, স্পর্শ করলো সেই তীক্ষ্ণ মুখ। স্পর্শের সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠল। তুমি সত্যি? ফিওনার গলা কাঁপলো। ফিওনা হঠাৎ করে শক্ত করে জ্যাসপারকে জড়িয়ে ধরল। তার ভেজা শরীর কাঁপছিল, আর চোখ থেকে অশ্রু টপটপ করে পড়ছিল। জ্যাসপার নিজের শক্ত হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছিল, একদম স্থির বসে। তার মুখে কোনো আবেগের ছাপ নেই, কিন্তু চোখে কিছু চাপা কষ্ট যেন ফুটে উঠছিল। ফিওনা তার বুকের উপর মাথা রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বলেছিলে না তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কেন আমাকে বাঁচালে প্রিন্স, কেন? জ্যাসপার শান্তভাবে উত্তর দিল, কারণ আমি মানুষকে বাঁচাই। তুমি আমার জন্য ভেনাসে গিয়েছিলে, তোমার সাহসিকতা, তোমার সেটা অস্বীকার করতে পারি না। তুমি আমার প্রতি যাই অনুভব করো না কেন, তোমাকে মরতে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।
ফিওনা তার চোখ তুলে সরাসরি জ্যাসপারের সবুজ চোখের দিকে তাকালো। তার দৃষ্টি গভীর, ভেজা আর তীক্ষ্ণ। সে চিৎকার করে বলল, তুমি জানলে কিভাবে আমি বিপদে পড়েছি? তুমি জানলে কিভাবে আমি মরতে বসেছি? তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে এটা কখনোই জানতে না। এটা ভালোবাসা ছাড়া আর কিছুই না, এটা অস্বীকার করো না। জ্যাসপার মুহূর্তের জন্য চুপ রইল। তার চোখের গভীরতা যেন আরো গাঢ় হয়ে গেল। ফিওনা এই প্রথমবার তার নাম ধরে ডাকলো। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি যা ভাবছো সেটা ভুল। ভালোবাসা আমাকে দুর্বল করবে, আর আমি দুর্বল হতে পারি না। তোমাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, কিন্তু ভালোবাসা নয়। ফিওনার চোখ ফেটে পড়লো, জল বেরিয়ে এলো। সে ধীরে ধীরে তার হাত দুটো সরিয়ে নিল। তাহলে আমি কি শুধু তোমার কাছে একটা দায়িত্ব? আমি কিছুই না, আমি শুধু একজন বোঝা। জ্যাসপার মুখ ফিরিয়ে নিল। তার ঠোঁট শক্ত হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে যেন সে কিছু একটা ভেঙে পড়ার অনুভব করলো। সে কোনো উত্তর দিল না। ফিওনা তার সামনে বসে কাঁদতে লাগলো, আর বৃষ্টি তাদের চারপাশ পড়তে থাকলো। সেই অদৃশ্য দূরত্বটা আবারও গভীর করে তুলল। ফিওনা আর কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে, আর চোখের জল বৃষ্টির ফোঁটার সাথে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মনে যেন এক অদ্ভুত ভারাক্রান্তি, কিন্তু একই সাথে জীবিত থাকার মৃদু আনন্দ। জ্যাসপার তাকে মরতে দেয়নি, এই ছোট্ট সত্যটা যেন তার মনে একটুখানি প্রশান্তি এনে দিল। বৃষ্টির মাঝে সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার পা ভারী, কিন্তু তার মন চাইছিল এই মুহূর্তে একটু মুক্তি, দূরে গিয়ে যেখানে বৃষ্টির ধারাটা আরো গভীর। সে দাঁড়ালো, মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো। ঠান্ডা বৃষ্টি তার গাল বেয়ে নামছিল, যেন তার সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। পেছনে জ্যাসপার তাকে চুপচাপ দেখছিল, তার সবুজ চোখ গভীর আর চিন্তিত। ফিওনার প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়ে কোথাও একটা অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছে, কিন্তু সে নিজের সেই অনুভূতিকে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল ফিওনা যতই দূরে যাক, সে তাকে ছেড়ে যেতে পারবে না। বৃষ্টি পড়তে থাকলো। ফিওনা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকলো, যেন প্রকৃতি তাকে সান্ত্বনা দিতে চাইছে। কিন্তু তার হৃদয়ের গভীরে জ্যাসপারের জন্য একটা কষ্ট, একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল, তুমি আমাকে কেন বাঁচালে? বৃষ্টি থেমে যাওয়ার কোনো লক্ষণই নেই। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে দু হাত মিলে আকাশের দিকে মুখ করে তুলল। তার চোখ বন্ধ, আর ঠান্ডা বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের সমস্ত ক্লান্তি আর অস্থিরতাকে ধুয়ে মুছে দিচ্ছে। বাতাসে তার ভেজা চুল এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু সেসবের তোয়াক্কা করছে না। এই মুহূর্তে তার মন যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছে। কিছুটা দূরে দাঁড়িয়ে জ্যাসপার নিঃশব্দে ফিওনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। তার চেহারা এক অদ্ভুত শীতলতা, যেন কোনো অনুভূতি প্রকাশ করতে চায় না, কিন্তু তার চোখ, সেই সবুজ চোখের গভীরে লুকানো এক তীব্র উদ্বেগ ধরা পড়ছিল। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এলো। তার চলাফেরা ছিল নিঃশব্দ, দৃঢ়। কাছে এসে কোনো কথা না বলে নিজের ব্লেজার খুলে ফিওনার মাথার উপর ধরলো ছাতার মতো। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তার সামনে জ্যাসপার দূরে তাকিয়ে মুখ শক্ত করে দাঁড়িয়েছে। সে কোনো দুর্বলতা প্রকাশ করতে চায় না। ফিওনা এক মুহূর্ত তাকে দেখলো, তারপর ঠোঁটে এক অনিবর্চনীয় হাসি খেলে গেল। হঠাৎ ফিওনা এগিয়ে গিয়ে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার ভেজা কণ্ঠ, ঠান্ডা শরীর, কিন্তু জ্যাসপারকে জড়িয়ে ধরার স্পর্শে ছিল উষ্ণতার এক গভীরতা। তুমি যতই চেষ্টা করো নিজেকে দূরে রাখতে, আমি জানি তুমি আমাকে যত্ন করো, ফিওনা কান্না ভেজা কণ্ঠে বলল। জ্যাসপার নিজের হাত দুটো শক্ত মুষ্টিতে বন্দি রাখলো, যেন নিজেকে দুর্বল হতে দিতে চায় না। কিন্তু তার শীতল চেহারাটা ধীরে ধীরে বদলে গেল। ফিওনার কথাগুলো যেন তার হৃদয়ের গোপন দরজা খুলে দিচ্ছিল। ফিওনা তার গাল ছুঁয়ে হালকাভাবে ফিসফিস করে বলল, তোমার মুখোশের পেছনে যা লুকিয়ে আছে তা আমি দেখতে পাই। জ্যাসপার চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে শীতলতা গলে গিয়ে এক অজানা মমতা ফুটে উঠল, কিন্তু সে কিছুই বলল না। চারপাশে বৃষ্টির মৃদু শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সময় যেন থমকে গিয়েছিল, আর ফিওনা জ্যাসপারের মাঝে এক নীরব অনুভূতির ভাষা বিনিময় হচ্ছিল, যে ভাষায় কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু অনুভূতিগুলোই যথেষ্ট। ফিওনা ধীরে ধীরে মাথা তুলে জ্যাসপারের চোখে চোখ রাখলো। তার ভেজা চুল গালের পাশ ঘেঁষে নেমে এসেছে, আর চোখে এক অদ্ভুত প্রশ্নের ঝলক। এই নিয়ে দ্বিতীয়বার তুমি আমার প্রাণ বাঁচালে। ফিওনার গলা শীতল হয়ে গেলেও ভিতরে লুকিয়ে থাকা কষ্ট স্পষ্ট। দ্বিতীয়বার নিজের অক্সিজেন দিয়ে আমাকে রক্ষা করলে, কিন্তু সেদিন তুমি বলেছি যে এটা আমাদের ডেস্টিনি। তাহলে আজ কেন তুমি সেই ডেস্টিনিকে অস্বীকার করছো? জ্যাসপার নীরবে তাকিয়ে রইল। তার চেহারায় এক ধরনের শক্তিশালী অনমনীয়তা ফুটে উঠল, যেন সে নিজের ভেতরকার কোনো লড়াইতে মগ্ন। কয়েক মুহূর্ত চুপ থেকে সে গভীর গলায় বলল, আমাদের ডেস্টিনি আমাদেরকে দূরে থাকতে বলেছে ফিওনা। ফিওনা স্থির হয়ে গেল। তার চোখে বেদনা ভরা বিস্ময় ফুটে উঠল, কিন্তু জ্যাসপারের কথাগুলো শেষ করলো। তুমি আমার কাছ থেকে দূরে থাকলে ভালো হবে। এখানে থেকে তুমি শুধু নিজের বিপদ বাড়াচ্ছ। তোমার পৃথিবী আছে, তোমার নিজের জীবন আছে, সেটা গুছিয়ে নাও। আমার মতো কারো পাশে থেকে নিজের জীবন নষ্ট করো না। ফিওনার ঠোঁট থরথর করে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো।
তুমি যদি সত্যি বিশ্বাস করতে আমরা একে অপরের জন্য নয়, তাহলে আজ আমাকে বাঁচাতে আসতে না। তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে কেন বারবার আমাকে রক্ষা করছো জেসপার? জেসপার তার দৃষ্টি সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো তার মুখের কঠিন আড়ালে লুকিয়ে থাকা কোনো অনুভূতি বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে দৃঢ়ভাবে বলল, তোমার জন্য যা করেছি তা আমার দায়িত্ব ছিল, এর থেকে বেশি কিছু নয়। ফিওনার চোখে তীক্ষ্ণ বেদনার ছায়া ফুটে উঠল। তার গলা ধরে এলো, কিন্তু সে কিছুই বলল না। বৃষ্টি ততক্ষণে আরো ভারী হয়ে গিয়েছে। প্রতিটি ফোঁটা যেন তাদের চারপাশের পরিবেশের সাথে মিশে গিয়ে আরো বেশি থমথমে করে তুলেছে। তাদের কথার কোনো শেষ নেই, যেন প্রকৃতির বুকে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ফিওনার কণ্ঠে ভেজা কাঁপন ছিল, তবু তার চোখে ছিল দৃঢ়তার আগুন। সে থামল না। তুমি ভাবছো তোমার থেকে দূরে চলে গেলে আমি ভালো থাকবো? আজকে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, যে স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়েছে, সেটা কেন জানো? তোমার কথা ভাবতে ভাবতে আমি সব উল্টোপাল্টা করে ফেলেছিলাম। আজ যদি আমি মরে যেতাম, তার জন্য তুমি দায়ী থাকতে। জ্যাসপার স্তব্ধ হয়ে শুনছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ফিওনার প্রতিটি শব্দ যেন তাকে ছুরির মতো আঘাত করছিল। ফিওনা এক পা এগিয়ে এসে তার দিকে আঙুল তুলে বলল, তুমি কি সত্যি ভাবো তোমাকে ছেড়ে এই পৃথিবীতে আমি খুব ভালো থাকতাম? না জ্যাসপার, আমি তিলে তিলে মরে যেতাম। তোমার সমস্যাটা জানো কি? তুমি নিজের মনের কথা ঠিকই বোঝো, কিন্তু আমার অনুভূতিগুলো বুঝতে পারো না। জ্যাসপারের সবুজ চোখ দুটো ক্ষণিকের জন্য ফিকে হয়ে গেল। সে মুখ ফেরাতে চেষ্টা করলো, কিন্তু ফিওনার শব্দগুলো যেন তাকে থমকে থাকতে বাধ্য করছিল। ফিওনা তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তার কণ্ঠস্বর এবার নরম, তবু গভীর আঘাতে ভারী। জেসপার, ভালোবাসা কেবল তোমার একার বিষয় নয়, এটা আমাদের দুজনে। তুমি কিভাবে ঠিক করছো আমি কি চাই বা কিভাবে বাঁচতে চাই? তুমি ভাবছো দূরে গিয়ে আমার জন্য ভালো করছো? না, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। প্রতিবার যখন তুমি আমাকে দূরে ঠেলে দাও, আমার হৃদয় ভেঙে যায়। জেসপার চোখ বন্ধ করলো। তার শক্ত চোয়াল এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ফিওনা, আমি তোমার জন্য যা করছি তা তোমার ভালো থাকার জন্য করছি। আমি একটা ভিন গ্রহের ড্রাগন। আমার জীবনের চেয়ে তোমার জীবন আলাদা। তুমি আমার সাথে থাকতে পারলে তোমার জীবন হুমকির মুখে পড়বে। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। ফিওনার চোখে পানি জমে উঠল, কিন্তু সে হাল ছাড়লো না। তুমি কি জানো জেসপার, আমার জীবনের সব থেকে বড় হুমকি তোমার অনুপস্থিতি। তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। আর তুমি যদি সত্যি আমার ভালো চাইতে, তাহলে আমায় দূরে ঠেলে দিতে না। জেসপার কিছু বলল না। তার চোখে যেন অজানা অনুভূতির আলো ছায়া খেলা করছিল। ফিওনার কথাগুলো তাকে এক অদৃশ্য বেড়াজালে বন্দি করে ফেলছিল। বৃষ্টি তখনও ঝরছিল, আর তাদের চারপাশে তৈরি হয়েছিল এক অদ্ভুত নীরবতা। দুজনের মধ্যকার দূরত্ব ক্রমশ মিলিয়ে যাচ্ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও বাতাসে ভেজা মাটির গন্ধ আর সাগরের লবণাক্ততার মিশ্রণ টিকে ছিল। ফিওনা ধীরে ধীরে দাঁড়িয়ে জেসপার দিকে ঘুরে বলল, আচ্ছা, এখন এসব বাদ দাও। আগে বলো আমরা কোথায়, জায়গাটা কোথায়? জেসপার শান্ত করে উত্তর দিল, এটা লুনার দ্বীপ। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লুনার দ্বীপ? এটা আবার কোথায়? জেসপার দূর সাগরের দিকে তাকিয়ে বলল, এটা পৃথিবীর একেবারে শেষ প্রান্ত, প্রশান্ত মহাসাগরের গহীনে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা। পৃথিবীর মানুষের মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই। খুব অল্প লোকই জানে এই দ্বীপের কথা, আর যারা জানে তারা এখানে আসার সাহস করে না। ফিওনা একটু ঘন হয়ে দাঁড়িয়ে বলল, কেন, এখানে এমন কি আছে? জেসপার ঠান্ডা গলায় বলল, লুনার দ্বীপ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় এখানে অজানা শক্তি রয়েছে যা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই দ্বীপের আকাশ সবসময় রহস্যে ঢাকা থাকে, আর এর সাগরতল অনেক গভীর এবং বিপজ্জনক। কিন্তু এর প্রাকৃতিক নির্জনতা এতটা সুন্দর যে এখানে এলে মনে হয় সময় থেমে গিয়েছে। ফিওনা ধীরে ধীরে চারপাশে তাকালো। বিশাল সবুজ পাহাড়, গভীর জঙ্গল, আর একপাশে অবিরাম ঢেউয়ের শব্দ তার মনকে অদ্ভুত এক কৌতূহলে ভরিয়ে তুলল। তাহলে আমরা এখানে কিভাবে এলাম? ফিওনা জিজ্ঞেস করলো। জেসপার এক মুহূর্তে চুপ থেকে বলল, এটাই একমাত্র জায়গা যেখানে আমরা দুজন নিরাপদে থাকতে পারছি আপাতত। ফিওনা আবার বলল, তুমি জানলে কিভাবে এই জায়গাটার কথা? তুমি কি আগে এসেছিলে? জেসপার মৃদু হাসল। লুনার দ্বীপ শুধুমাত্র একজন ড্রাগনের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব। এটা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের অংশ। ফিওনা নীরব হয়ে গেল, কিন্তু তার চোখে বিস্ময় আর কৌতূহল আরো গভীর হয়ে উঠল। লুনার দ্বীপ? ফিসফিস করে বলল সে। এটা যেন কোনো এক কাল্পনিক অংশ। ফিওনা চারপাশে তাকিয়ে দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ বলল, আচ্ছা, আমরা এখনো দাঁড়িয়ে আছি কেন? আমাকে চীনে পৌঁছে দাও। আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসও মিস হয়ে যাচ্ছে। দাদা ভীষণ চিন্তা করছে। জেসপার কোনো কথা বলল না। তার সবুজ চোখে যেন অদৃশ্য এক দ্বন্দ্ব খেলা করছে। ফিওনা তার নিরুত্তর চেহারা দেখে এক ধাপ এগিয়ে এসে বলল, জেসপার, আমি তোমার সঙ্গে মজা করছি না, চলো এখনই চীনে ফিরে যাই। কিন্তু জেসপার তখনও চুপ ছিল। তার মুখে কোনো আবেগের প্রকাশ নেই। কয়েক মুহূর্ত পর সে নীরব মুখে সাগরের দিকে ফিরে তাকালো। তার ভুরু কুঁচকে আছে, যেন সে গোপন করতে চাইছে কিছু। ফিওনা বিরক্ত হয়ে বলল, তুমি শুনছো না? তোমার সঙ্গে কথা বলছি আমি। জেসপার গভীর শ্বাস নিয়ে বলল, আমি এখন তোমাকে চীনে পৌঁছে দিতে পারবো না। আমার শক্তি, ড্রাগন রূপ এই মুহূর্তে ব্যবহার করা সম্ভব নয়। ফিওনা বিস্মিত হয়ে বলল, কি বলছো? কেন সম্ভব নয়? তুমি তো ড্রাগন, তুমি এত শক্তিশালী। কি হলো তোমার?
জাসপার ধীরে ধীরে বলল, যখন আমি সিগন্যাল পেয়েছিলাম যে তোমার স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়েছে, আমি সময় নষ্ট করতে পারিনি। পৃথিবীর এতটা গভীরে তোমাকে বাঁচাতে আসার জন্য আমাকে ইম্পালস জাম্পিং অ্যানালাইজ ব্যবহার করতে হয়েছিল। এটি আমাদের ড্রাগনদের একটি বিশেষ শক্তি যা আমাদেরকে কয়েক সেকেন্ডে আলোকবেগে ভ্রমণ করাতে সাহায্য করে, কিন্তু এর খরচ অনেক বেশি। এর ফলে আমরা ড্রাগন শক্তি কয়েকদিনের জন্য হারিয়ে ফেলি। ফিওনা অবাক হয়ে বলল, ইম্পালস জাম্পিং অ্যানালাইজ সেটা কি? জাসপার ধৈর্য ধরে বোঝালো, এটি এমন একটি প্রযুক্তি যা ভেনাসের ড্রাগনদের জন্য তৈরি। এর মাধ্যমে আমাদের দেহের প্রতিটি কোষ এক ধরনের সুপারচার্জ স্টেটে চলে যায় এবং স্থানকাল ভেদ করে আলোর চেয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছায়। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়ঙ্কর। এর ফলে আমার কোষগুলো এখন নিষ্ক্রিয় হয়ে আছে। এই অবস্থায় ড্রাগন রূপ ধরে বেশি শক্তি ব্যবহার করলে আমার দেহ আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না। ফিওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তুমি কি আর ড্রাগন রূপ নিতে পারবে না? জাসপার সামান্য হাসলো। পারবো, তবে আমাকে কয়েকদিন সময় দিতে হবে। এই কয়েকদিনে যদি আমি আবার শক্তি ব্যবহার করি তাহলে আমার শক্তি স্থায়ীভাবে শক্তিহীন হয়ে পড়বে, এমনকি আমার ভেনাসে ফিরে যাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবো। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, তাহলে আমরা এই লুনা দ্বীপে আটকে আছি? জাসপার নীরবে মাথা ঝাঁকালো, তারপর বলল, তুমি এখানে নিরাপদে থাকবে। আমি আমার শক্তি পুনরুদ্ধার করার চেষ্টা করবো, তারপর তোমাকে চীনে পৌঁছে দেবো। ফিওনা হতাশ হয়ে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটে একটুখানি বিদ্রুপের হাসি ফুটে উঠল। তাহলে আমি প্রথম মানুষ যাকে কিনা কোনো ড্রাগন শক্তিহীন অবস্থায় আটকে রেখেছে। জাসপার কোনো উত্তর দিল না। তার চোখে কঠিন দৃঢ়তা ছিল, কিন্তু তার মুখে চাপা এক ধরনের অপরাধবোধ ফুটে উঠল। হঠাৎ জাসপার হাঁটা শুরু করলো দ্বীপের ভেতরে। ফিওনা জাসপার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বলল, তাহলে এতদিন আমি খাবো কি আর থাকবো কোথায়? দেখো, পোশাকটাও পুরো ভিজে গিয়েছে। জাসপার একবারও পেছনে ফিরে তাকালো না। চুপচাপ দ্বীপের গভীর বনের দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার মধ্যে ছিল দৃঢ়তা, যেন সে জানে ঠিক কোথায় যেতে হবে। ফিওনা আরো বিরক্ত হয়ে বলল, প্রিন্স, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি কেন কিছু বলছো না? জাসপার হাঁটা থামালো, কিন্তু পিছনে ফিরে তাকালো না। কেবল নিচু গলায় বলল, কিপ কোয়াইট অ্যান্ড ফলো মি জাস্ট। ফিওনা কিছুক্ষণ অস্বস্তিতে থেমে গেল, কিন্তু তারপর বলল, তুমি সবসময় এত রহস্যময় আচরণ কেন করো? আমি মানুষ, আমার ক্ষুধা লাগে, ঠান্ডা লাগে, আর আমার একটু আরামদায়ক জায়গার দরকার। জাসপার গভীর নিঃশ্বাস ফেলে বলল, তুমি এত কথা কিভাবে বলো? আমি তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, শুধু ধৈর্য ধরো। বনের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি জায়গায় পৌঁছলো, যেখানে গাছের আড়ালে একটি প্রাকৃতিক গুহা দেখা গেল। গুহার প্রবেশপথের সামনে ঝুলে থাকা লতা পাতা সরিয়ে জাসপার ভিতরে ঢুকলো। ভেতরটা অবাক করে দেওয়ার মতো ছিল। এক কোণে শুকনো কাঠ, শুকনো ঘাস আর সম্ভবত বিছানার মতো ব্যবহার করা যায়। অন্য পাশে একটি ছোট ঝর্ণা বয়ে চলছে, যার পানি স্বচ্ছ এবং ঠান্ডা। জাসপার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এটা আমার তৈরি করা নাই, কিন্তু এই দ্বীপে আসা প্রতিটি প্রাণীর জন্য এই গুহা আশ্রয়ের জায়গা। তুমি এখানে নিরাপদে থাকতে পারো। ফিওনা অবাক হয়ে বলল, তুমি কি এখানে এর আগেও এসেছো? জাসপার মৃদু হাসলো। একটা সময় ড্রাগনদের বিশ্রামের জায়গা ছিল। যখন আমরা পৃথিবীতে আসতাম এই জায়গা ব্যবহার করতাম। ফিওনা চারিদিকে তাকিয়ে বলল, আচ্ছা, খাবার কি হবে তোমার? আমার তো ক্ষুধা লেগেছে। জাসপার তার কথায় গুরুত্ব না দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাত ভর্তি অদ্ভুত ফল আর কয়েকটি পাতা নিয়ে, যার ভিতরে ছোট ছোট বেরি রেখা ছিল। ফিওনা ফলগুলো দেখে বলল, তুমি কি আদিকালের মানুষ নাকি? এগুলো কিভাবে খেতে হয় তাও জানি না। জাসপার নির্লিপ্ত স্বরে বলল, তোমার কাছে চাইনিজ রেস্টুরেন্ট নাই এখানে ফিওনা, এসবই এখন তোমার জন্য যথেষ্ট আপাতত। ফিওনা তার হাত থেকে ফল নিল আর এক কামড় দিয়ে বলল, এগুলো খেতে মন্দ না, তবে আমি এখনো ভিজে আছি। জাসপার তার পোশাকের দিকে একবার তাকালো এবং গুহার কোণ থেকে একটি শুকনো লতাপাতা এনে বলল, এগুলো শুকিয়ে নাও, আগামীকালের জন্য ব্যবস্থা করব। ফিওনা মুচকি হেসে বলল, তুমি যতই কঠিন দেখাও না কেন, আমি জানি তুমি আমার কেয়ার করো। জাসপার কিছু না বলে গুহার থেকে বাইরে চলে গেল। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা খেলা করছে, যেন সে নিজের ভিতরে কোনো লড়াই চালিয়ে যাচ্ছে। গুহার নিস্তব্ধতাকে মুহূর্তে চিরে ফেললো এক ভয়ঙ্কর গর্জন। সেই শব্দে ফিওনা চমকে উঠল। তার চোখে আতঙ্কে বড় হয়ে গেল। এটা কি ছিল? জাসপারের মুখে গভীর চিন্তার ছাপ পড়ল। তার চোখ ধীরে ধীরে গুহার অন্ধকার কোণগুলোর দিকে ঘুরল। কিছু বলার দরকার নেই, সে ঠান্ডা গলায় বলল, এখনই বের হতে হবে, এখনই। ফিওনা বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু কেন? এটা তো শুধু একটা গর্জন, হয়তো কোনো বন্য প্রাণী। জাসপার তার কথা শেষ হতে দিল না। হঠাৎ তার হাত ধরে দ্রুত বাইরে নিয়ে যেতে লাগলো। তার শক্তি এতটাই ছিল যে ফিওনা বাধ্য হয়ে তার পেছু পেছু যেতে লাগলো। আমার সঙ্গে চুপচাপ চলে এসো ফিওনা, এখানে থাকা আর নিরাপদ নয়। তারা দুজনেই দ্রুত বনের গভীরতায় ঢুকে পড়লো। পেছনে গর্জন ধীরে ধীরে বাড়তে লাগলো। ফিওনা পেছনে তাকাতে চেয়েছিল, কিন্তু জাসপার তার হাত শক্ত করে ধরে রাখলো। পেছনে তাকিও না, সে দৃঢ়ভাবে বলল। প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পর তারা একটি খোলা জায়গায় পৌঁছালো। জাসপার তার শ্বাস ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছিল। ফিওনা কাঁপতে কাঁপতে বলল, তুমি কি বলতে চাও? সেটা কি ছিল? তুমি কি জানো? জাসপার চোখ বন্ধ করে
বলল, এটা কোনো সাধারণ প্রাণী নয়, এই দ্বীপে কিছু সাধারণ নয়। এই জায়গা একসময় ড্রাগনদের আশ্রয়স্থল ছিল, কিন্তু এখানে কিছু ভয়ঙ্কর শক্তি বসবাস করে। আমি জানতাম এই দ্বীপে আসা ঝুঁকিপূর্ণ হবে। ফিওনা আতঙ্কিত হয়ে বলল, তাহলে তুমি আমাকে এখানে কেন এনেছো? তুমি বললে এটা নিরাপদ জায়গা। তাহলে? জেসপার গভীর স্বরে বলল, কারণ এখানে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি বেঁচে আছো সেটাই বড় কথা, নয় কি? কিন্তু এখন আমাদের দ্রুত নিরাপদ জায়গা খুঁজতে হবে। হঠাৎ দূরে গর্জনের শব্দ আবার শোনা গেল, এবার তাও আরো কাছাকাছি। ফিওনা ফিসফিস করে বলল, এটা কি আমাদের খুঁজে বের করছে? জেসপার তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আর আমি এখন লড়াই করতে চাই না। আমার শক্তি কমে গেছে। আমি যদি লড়াই করি আমার শক্তি চিরতরে শেষ হয়ে যাবে, আর আমি কখনো ভেনাসে ফিরে যেতে পারবো না। ফিওনা এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়ল। তাহলে কি করবো এখন? আমরা কি সারাক্ষণ দৌড়ে বেড়াবো? জেসপার মৃদু গলায় বলল, না, আমরা বেঁচে থাকবো এবং তোমাকে নিরাপদে চীনে পৌঁছে দেবার কোনো উপায় বের করব। ফিওনা তার কথায় কিছুটা ভরসা পেল, কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে কি তা ভাবতেই তার শির দ্বারা ঠান্ডা স্রোত বয়ে গেল। জেসপার ঘন কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে চলছে। ফিওনা তার পেছনে পা টেনে টেনে হাঁটছিল। হঠাৎ করে তারা একটি বনের ফাঁকা জায়গা খুঁজে পেল, যেখানে একটি ছোট্ট তাঁবু দাঁড়িয়ে আছে। জায়গাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের ছাই, ক্যান্সের খালি ক্যান আর কয়েকটি ব্যবহৃত প্লেট। দৃশ্যটি যেন কারো পিকনিকের গল্প বলছে। ফিওনা তৎক্ষণাৎ বিস্মিত হয়ে বলল, ওরে বাবা, ড্রাগনরাও কি পিকনিক করে নাকি? জেসপার তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। পিকনিক? ড্রাগনরা? তুমি আসলে আমাদের সম্পর্কে কি জানো? ফিওনা হেসে বলল, তোমাদের অনেক কিছুই জানি না। কে জানে, হয়তো ড্রাগনরাও মজা করতে পারে। জেসপার তাঁবুটির চারপাশে হাঁটতে শুরু করলো। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, এটা কোনো ড্রাগনের কাজ নয়, এটা মানবদের কাজ, আর এই দ্বীপে মানুষের থাকার কথা নয়। ফিওনা ভুরুকুচকে বলল, তাহলে এটা কি? এখানে কারা পিকনিক করতে এসেছিল? জেসপার তাঁবুর কাছে মাটিতে বসে পড়ল, মাটি স্পর্শ করলো। তার আঙুলের উপর ধুলো জমে গেল। সে গভীর হয়ে তাকিয়ে বলল, এটা পিকনিক নয়, এটা গবেষণার জায়গা মনে হচ্ছে। ফিওনা অবাক হয়ে বলল, গবেষণা? এখানে কেন? কিসের জন্য? জেসপার তাঁবুর কোণে একটি খোলা নোটবুক দেখতে পেল। সে সেটি তুলে নিল এবং ধুলো ঝেড়ে পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। পাতার মধ্যে কিছু নকশা এবং লেখার চিহ্ন দেখা যাচ্ছে। ড্রাগন দ্বীপের বর্ণনা, গঠন, একটি অজানা ধাতুর খোঁজ সম্পর্কে কিছু তথ্য। জেসপার বলল, এখানে কেউ ড্রাগন শক্তি নিয়ে গবেষণা করতে এসেছিল, আর আমার ধারণা তারা এখন আর এখানে নেই। ফিওনা বিস্মিত হয়ে বলল, তাহলে তারা কোথায় গেল? আর তারা এখানে ড্রাগন নিয়ে কি করছিল? জেসপার দাঁড়িয়ে রইল চুপচাপ, তার চোখে সন্দেহের ছাপ। আমরা যদি তাদের উদ্দেশ্য বুঝতে পারি তবে জানতে পারবো এই দ্বীপে আর কি বিপদ লুকিয়ে আছে। ফিওনা হাসি চাপার চেষ্টা করে বলল, আচ্ছা, বিজ্ঞানীদের পিকনিক যদি এমন হয় তবে আমি কখনোই তাদের সঙ্গে আসবো না। জেসপার এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, তারপর তাঁবু ছেড়ে সামনে এগিয়ে গেল। তার মুখের ভাব বদলে গেল। তোমার মজা করার সময় এটা না, ফিওনা। এখানে থাকা প্রতিটি মুহূর্ত বিপদের সম্ভাবনা বাড়াচ্ছে। ফিওনা তাঁবুর ভেতরে ঢুকে পড়ে চারপাশে তাকালো। মেঝেতে ছড়ানো ছিল কিছু ব্যক্তিগত জিনিসপত্র। কোনায় একটি মাঝারি আকারের ব্যাগ পড়েছিল। ফিওনা ব্যাগটি খুলে দেখলো ভেতরে দুজনের ব্যবহৃত পোশাক, একটি পুরুষের জ্যাকেট আর কিছু টি শার্ট আর একটি শার্ট, আর মেয়েদের পাতলা জিন্সের জ্যাকেট আর কিছু টপস আর জিন্সের প্যান্ট, কয়েকটি তোলা ছবি, নোটবুক আর কয়েকটি অর্ধেক খাবার ভরা ক্যানও দেখা গেল। আরও গভীরভাবে দেখতে গিয়ে ফিওনা একটি ভরা ওয়াইন বোতল, কয়েকটি খালি ক্যান খুঁজে পেল। দেখে মনে হচ্ছিল তারা এখানে একসঙ্গে এসে কিছু সময় কাটিয়েছে। সবকিছু এতই পরিষ্কার মনে হচ্ছিল যে তারা খুব সম্প্রতি এখান থেকে সরে গিয়েছে। ফিওনা ব্যাগটা হাতে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলো। জেসপার তখনও বাইরে দাঁড়িয়ে দ্বীপের পরিবেশ পরীক্ষা করছে। ফিওনা ব্যাগটা দেখিয়ে বলল, প্রিন্স, এখানে তো মনে হচ্ছে কোনো কাপল বিজ্ঞানী পিকনিক বা গবেষণা করতে এসেছিল। এই দেখো তাদের জিনিসপত্র। জেসপার ব্যাগের দিকে তাকালো। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। সে ব্যাগটি নিয়ে দ্রুত চেক করতে লাগলো। জ্যাকেটের পকেট থেকে ছোট্ট একটি রেকর্ডার বের করলো। রেকর্ডারে ধুলোর কোনো চিহ্ন নেই। জেসপার বলল, কাপল বিজ্ঞানী বলছো? এই জিনিসগুলো দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো তারা এখানে করছিল কি? এই দ্বীপে কোনো সাধারণ জায়গা নয়। ফিওনা বলল, তাহলে ওরা কি আমাদের মতো কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল? জেসপার মাথা নাড়ল, সম্ভবত, অথবা এর পেছনে অন্য কিছু আছে। সে রেকর্ডার চালানোর চেষ্টা করলো। কিছু শব্দ ভেসে এলো। আমরা লুনার দ্বীপে এসেছি। শক্তির উৎস এখানে স্পষ্ট। কিছু বিরল খনিজ পাওয়া গেছে যা সম্ভবত। তারপর রেকর্ডিং বন্ধ হয়ে গেল। ফিওনা বলল, শক্তির উৎস? তুমি কি কিছু বুঝতে পারছো? জেসপার গভীর চিন্তায় পড়ে গেল। সে বলল, এই দ্বীপে শুধু ড্রাগন নয়, কিছু প্রকৃতির রহস্য লুকিয়েছে। সম্ভবত তারা সেই রহস্য খুঁজতে এসেছিল। ফিওনা বলল, তাহলে এখন কি করব? জেসপার বলল, আগে এই দ্বীপে নিরাপদ জায়গা খুঁজতে হবে আর তাদের উদ্দেশ্য সম্পর্কে আরো তথ্য বের করতে হবে। ফিওনা ব্যাগটি নিজের কাছে রেখে বলল,
তাহলে এবার সত্যি কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে ঢুকে পড়েছি। জেসপার তাকে সতর্ক দৃষ্টিতে দেখলো। এটা অ্যাডভেঞ্চার নয় ফিওনা, এটা একটা অজানা বিপদ। ফিওনা তাঁবুর দরজার কাছে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, তোমার শক্তি ফিরে পেতে যেহেতু সময় লাগবে, তাই আমি বলছি এই তাঁবুতেই থেকে যাই। ব্যাগে যত পোশাক আছে তাদের কয়েকদিন কেটে যাবে, আর খাবার সেটা তো জোগাড় করাই যাবে, কি বলো? জেসপার তৎক্ষণাৎ মাথা নাড়ল। তার চোখে বিরক্তির ঝিলিক। তাঁবুতে থাকা? মাথা খারাপ? এটা এত সরু তাঁবু, এর ভিতরে জায়গা বলতে কিছুই নেই। আমি তো দূরের কথা, ড্রাগন হিসেবে আমার আত্মসম্মানও এখানে আসবে না। ফিওনা হেসে বলল, আত্মসম্মান? সত্যি? প্রিন্স, তুমি কি চাও? একটা রাজপ্রাসাদ দ্বীপের মাঝখানে, সেটা কিভাবে হতে পারে? জেসপার হালকা বিরক্তি নিয়ে বলল, তোমার জন্য তো আর রাজপ্রাসাদ দরকার নেই ফিওনা। আমার কথা ভাবো, আমার শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাবে এখানে, আর ঘুমানোর কথা নাই বলো। আমার ড্রাগন শরীর এখানে 1 মিনিটও সহ্য করতে পারবে না। ফিওনা ঠোঁট কামড়ে চাপা হাসি দিল। তোমাকে ঘুমাতে কে বলেছে? আমিই থাকবো এখানে, তুমি বাইরে কোথাও আরাম করে বসে থাকো। জেসপার চোখ কুঁচকালো। তুমি কি সত্যি সিরিয়াস? ফিওনা গম্ভীরভাবে বলল, অবশ্যই। আমাকে তো আর ভেনাসে যেতে হবে না, তাই তাঁবু দিয়ে চলবে। আর তুমি প্রিন্স কয়েকটা দিন বাইরেই কাটাও, আমিও দেখবো কিভাবে পরিস্থিতি সামলাও। জেসপার কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তার মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠল। তুমি কখনোই সহজ কোনো সমাধান দেবে না, তাই না? ফিওনা কাঁধ ঝাঁকালো। আমি শুধু বাস্তববাদী, তাছাড়া তুমি আমার সঙ্গে আছো, তাই ভয় কিসের? জেসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ফিওনা, তুমি এখানে থাকতে চাইলে থাকো, তবে মনে রেখো কোনো বিপদ হলে আমি দায়ী না। ফিওনা মুখে চওড়া হাসি ফুটে উঠল। তুমি যে আমাকে নিয়ে এত ভাবো সেটা না বললেও বুঝতে পারি। জেসপার তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। তোমার এই অযথা ভুল ধরনের প্রশ্ন মনে যদি পুষে রেখে সাময়িক শান্তি পাও, তবে তাই করো। তাঁবুর মধ্যে থাকা নিয়ে ফিওনার এই জেদের সামনে জেসপার আর তর্ক করলো না, তবে তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। দ্বীপের পরিবেশ এবং অজানা বিপদ সম্পর্কে সে যে কতটা চিন্তিত সেটা ফিওনা তখনও বুঝতে পারেনি। হঠাৎ করে আকাশ জুড়ে বিদ্যুৎ চমকে উঠল। তার সঙ্গে যেন মাটিও কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। ফিওনা জানালার দিকে তাকিয়ে বলল, এই দ্বীপে আসার পর থেকে মনে হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই বজ্রপাত, সবকিছু যেন কোনো গল্পের রহস্যের মতো। জেসপার চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু ফিওনার কথার উত্তরে বলল, কারণ এটা সাধারণ দ্বীপ নয়, এই দ্বীপ রহস্যময় ফিওনা। এখানে প্রকৃতি অদ্ভুত, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে, আবার হঠাৎ করে সব শান্ত। এখানকার পরিবেশ সাধারণ নিয়মে চলে না। ফিওনা তার কথা শুনে এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তার ভাবনার সময় ছিল না। হঠাৎ করে আকাশ ফেটে যেন মুষলধারে বৃষ্টি শুরু হলো। বাতাসের এমন শো শো করে বইছিল, মনে হচ্ছিল তাঁবুটাও উড়ে যাবে। তুমি কি বাইরে দাঁড়িয়ে ভিজতে চাও প্রিন্স? ফিওনা বলল। তারপর জেসপারের হাত টেনে ধরে তাঁবুর ভেতরে নিয়ে গেল। তাঁবুর ভেতরে এক ধরনের অন্ধকার, বৃষ্টি আর ঝড়ের শব্দে চারপাশ ভরে গিয়েছে। ফিওনা হঠাৎ করে তাঁবুর ভেতরে একটা লণ্ঠন দেখে হাঁপ ছাড়লো। এখানে একটা লণ্ঠন আছে, মনে হচ্ছে এখানে আগের লোকেরা খুবই প্রস্তুত ছিল। সে ব্যাগের ভেতরে হাত দিয়ে খুঁজতে শুরু করলো। অবশেষে সে একটি প্যাকেট ম্যাচ পেল। পাওয়া গেছে, ফিওনা বলল বিজয়ের সুরে। মিনিট খানিকের মধ্যে লণ্ঠনের আলো জ্বলে উঠল। পুরো তাঁবু আলোকিত হয়ে গেল। আলোতে ফিওনা জেসপার দিকে তাকিয়ে হেসে বলল, দেখেছো, অন্ধকার আর ঝড় তো আর চিরকাল থাকবে না, একটু চেষ্টা করলে সব ঠিক হয়ে যায়। লণ্ঠনের হলদে আলোয় ফিওনার ভেজা চেহারা যেন আরো আলোকিত হয়ে উঠল। ভেজা চুল তার কপালের পাশে লেপ্টে আছে, ভেজা পোশাক তার শরীরের আকৃতি স্পষ্ট করে তুলছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন তার গালে মুক্তোর মতো ঝকঝক করছে। এই মুহূর্তে ফিওনাকে দেখে জেসপারের মনে হলো সে কোনো মানুষ নয়, এ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। জেসপার পলকহীন চোখে তাকিয়ে রইল ফিওনার দিকে। তার মুখে কোনো কথা নেই, চোখের গভীরে এক অজানা আবেগ খেলা করছে। এতদিন নিজেকে শাসন করে রেখেছে, নিজেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু এই মুহূর্তে তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়তে চাইছে। ফিওনা লণ্ঠন জ্বালিয়ে জেসপার দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়েছো কেন? জেসপার হঠাৎ যেন ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে এলো। কিছু না, সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যেন তার আবেগ ধরা পড়ে যাবে। কিন্তু তার কণ্ঠস্বর আর চোখের গভীরতা ফিওনাকে বিভ্রান্ত করে তুলল। ফিওনা তার দিকে এগিয়ে এসে বলল, তোমার এই চুপ থাকা আমাকে আরো বিভ্রান্ত করে দিল। তুমি কি কিছু বলবে না? জেসপার গভীর নিঃশ্বাস নিল। তোমাকে এভাবে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, সে মৃদুস্বরে বলল। লণ্ঠনের উজ্জ্বল আলোতে ফিওনা ও জেসপারের একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। জেসপার ভেজা পোশাক পরিহিত, যেন আরো বেশি হ্যান্ডসাম হয়ে উঠেছে। তার চোখের উজ্জ্বলতা এক অদ্ভুত আভা ছিল, যেন আকাশের তারাদের মতো। ভেজা চুলগুলো তার মুখের উপর ছড়িয়ে পড়েছিল, আর পোশাক শরীরের উপর লেপ্টে থাকা তার আকৃতি থেকে আরো স্পষ্ট করে তুলেছে। ফিওনা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সময় যেন থেমে গিয়েছে। ফিওনা হঠাৎ করে বলল, ইউ আর সাচ এ হট অ্যান্ড সেক্সি লুকিং ড্রাগন। তার কথা এক অপ্রত্যাশিত হাসি ফুটে উঠল। জেসপার একবারের জন্য অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর কিছুটা অস্বস্তিতে চোখ পাকিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ল। আই এম সরি এভরিওয়ান, আজকে ভয়েস রেকর্ড করার সময় আমাদের বিড়ালটা অনেক বেশি ডিস্টার্ব করছিল, সো আই এম রিয়েলি সরি।